সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। চ্যানেল খুঁটিনাটির আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডকে ওপেন করতে হয় এবং এমএস ওয়ার্ড ওপেন করার সাথে সাথে এর সঙ্গে আমরা যে সকল মেনুগুলো আমরা দেখে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ওয়ার্ড ডকুমেন্ট সফটওয়্যারটি ওপেন করা আছে এবং এখানে যেই হোয়াইট অংশটি এটি পেজ বা পৃষ্ঠা নামে পরিচিত এবং এই পেজ বা পৃষ্ঠায় আমরা আমাদের লেখাগুলোকে সম্পাদন করে থাকি। এবং উপরের যে অংশটি দেখতে পাচ্ছেন যেখানে এই যে আমার মাউস কার্সারটি নড়ছে, বন্ধুরা এই যে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, এটির নাম হচ্ছে, এই পেজটি কি নামে পরিচিত সেই নামটি এই উপরে থাকে। এর পরবর্তীতে এই কর্নার যে অপশনটি দেখতে পাচ্ছেন যেটি এর নাম হচ্ছে বাটন, যার উপরে কার্সার রাখলে অটোমেটিক্যালি লেখা ওঠে অফিস বাটন। এর নাম হচ্ছে অফিস বাটন। অফিস বাটন অনেকটা ফাইল এর কাজ করে থাকে, অর্থাৎ এখানে যেই ফাইল নেম সেই ফাইলের পরিবর্তে এখানে লেখা থাকে অফিস বাটন, যেটি পূর্বে আর্লিয়ার ভার্সনগুলোতে ফাইল অপশন নামে পরিচিত ছিল। আপডেট হওয়ার পর এটি অফিস বাটন নামে পরিচিত। ফাইলের মধ্যে যেই অপশনগুলো লুকায়িত ছিল ঠিক একইভাবে এই অফিস বাটনের মধ্যেও এই একই ধরনের ফাইলগুলো লুকায়িত থাকে। আমরা এখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করলে, সিঙ্গেল ক্লিক করলে তখন আমাদের সামনে যে সকল অপশনগুলো দেখা যায় সেগুলোর মধ্যে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ এবং ক্লোজ, এখান থেকে আমরা এই সকল বাটনের কার্যকারিতা বা অপশনের কাজ কি সেগুলো সম্পর্কে জানব। তার আগে আমরা সাধারণভাবে পরিচিত হয়ে নেই। এই যে ওপরের যে অংশটি, এগুলো হচ্ছে অপশনের শর্টকাট। কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন অপশনকে যেগুলো এই ফার্স্ট যে ইন্টারফেস, এই ইন্টারফেসে নেই, অর্থাৎ প্রথম যেই আমরা ওপেন করার পর যেই অপশনগুলো দেখতে পাই, কোনো কাজ করতে গিয়ে যদি একই সফটওয়্যারকে বারবার আমাদের নিতে হয়, সেক্ষেত্রে যদি অনেকটা ভিতরে গিয়ে সেই সফটওয়্যারটাকে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে পিন করে রাখি, অর্থাৎ শর্টকাট করে রাখি। এখানে অতি সহজে আমরা সেই সফটওয়্যারে ইন করতে পারবো। যেরকম শেপকে নিতে গেলে আমরা ইনসার্ট, এরপর ভিতরে শেপ সেখান থেকে আমাদের শেপকে ইনসার্ট করতে হয়, এই জন্য আমরা এখানে পিন করে রেখেছি। তো বন্ধুরা, আমরা এই ওপরের যে অংশটি এটি টাইটেল বার নামে পরিচিত। এই টাইটেল বার নামে এই ডকুমেন্টটি পরিচিত। এরপর যে অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর নাম হচ্ছে হোম। হোম তারপরের অপশনের নাম হচ্ছে হোম। ট্যাবের মধ্যে কি কি অংশ আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। হোম, তারপরে আছে ইনসার্ট, তারপরে আছে পেজ লেআউট, তারপরে রেফারেন্স, মেইলিং মার্জ, রিভিউ, ভিউ এবং অ্যাডিন্স। আমরা বাই ডিফল্ট হিসেবেই যখন আমরা এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করি বন্ধুরা, তখন আমাদের সামনে হোম আইকনটি অ্যাক্টিভ অবস্থায় থাকে। আমরা সচরাচর এই হোম আইকনটি, হোম ট্যাবটি অ্যাক্টিভ অবস্থায় এই এমএস ওয়ার্ড ফাইলটি আমাদের সামনে ওপেন হয়। হোম ট্যাবের মধ্যে কি কি আছে সেটি আমরা জানব। হোম ট্যাবের মধ্যে প্রথমেই এই নিচের অংশে জানব, এটির নাম হচ্ছে ক্লিপবোর্ড অপশন। তারপর যেটি সেটি হচ্ছে ফন্ট অপশন, এরপরে প্যারাগ্রাফ অপশন, এরপর স্টাইল লেখা আছে স্টাইল অপশন, এরপর এডিটিং অপশন। অর্থাৎ হোমের মধ্যে 1, 2, 3, 4 এবং 5, এই 5টি অপশন নিয়েই হোম ট্যাব। আপনাকে যদি কোশ্চেন করা হয় যে হোম ট্যাবের মধ্যে কয়টি অপশন রয়েছে, তখন আমরা বলবো মেনু অপশন রয়েছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং। এর মধ্যে স্টাইলটা আমাদের তেমনটা প্রয়োজন হয় না, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই ফন্ট, প্যারাগ্রাফ এবং এই ফাইন্ড রিপ্লেস। অনেকটা এইটুকু অংশ, অর্থাৎ এই 3টি অংশ আমাদের খুব প্রয়োজন হয়ে থাকে।
বন্ধুরা, ক্লিপবোর্ডের মধ্যে কি কি থাকে সেটি আমরা এখন জানবো। ক্লিপবোর্ডের মধ্যে থাকে কাট কপি এবং পেস্ট, ফরম্যাট প্রিন্টার। বন্ধুরা, পেজের মধ্যে যখন কোনো অপশনটিকে আমরা সিলেকশন করলে আমাদের এই ক্লিপবোর্ড অপশনটি ওপেন হবে। অর্থাৎ এর মধ্যে যদি কোনো কিছু লেখা থাকে সেটিকে যদি আমরা কপি করতে চাই সেক্ষেত্রে কিন্তু, তাছাড়া দেখবেন আমি এখানে সিলেকশনটা উঠিয়ে দিলাম, এখানে কাট এবং কপি এই দুইটি কিন্তু আমাদের ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা এখানে সিলেকশন করলাম পেজের মধ্যে, দেখবেন যে এখানে কাট আসবে, কপি আসবে এবং ফরম্যাট পেস্টিং আসবে এবং পেস্ট আসবে, এবং এখানে হচ্ছে পেস্ট এবং এটা হচ্ছে পেস্ট স্পেশাল থেকেও কিন্তু আমরা পেস্ট করতে পারি বন্ধুরা। তাহলে কাট কপি পেস্ট কি এটা আমরা সকলেই জানি। ধরুন এখানে আমি একটি লাইন লিখলাম, ধরুন ABCD লিখলাম। আমি চাই এখান থেকে বি কে আমি কি করব, কাট করব। সেক্ষেত্রে বি কে সিলেকশন করব, এরপর কাট অপশনে যদি ক্লিক করি বন্ধুরা, বিটি কাট হয়ে যাবে। কাট হয়ে গেলে সেটি কপি সহ সেখান থেকে উঠে যাবে, কাট হয়ে যাবে। এরপর এটিকে আমরা যদি এই বাটনে ক্লিক করি বন্ধুরা, পেস্ট হবে। আবার মাউস কার্সারটি যেখানে নিয়ে গিয়ে এই বাটনে ক্লিক করব বন্ধুরা, পেস্ট হবে। এছাড়াও কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা পেস্ট করতে জানি, সেটা হচ্ছে কন্ট্রোল ভি এবং কন্ট্রোল ভি। আমরা যেখানে কার্সারের ডাবল ক্লিক করব সেখানেই কিন্তু এটিকে আমরা পেস্ট করতে পারবো। ঠিক এভাবেই বন্ধুরা পেস্ট করা হয়ে থাকে। এরপর আমরা যদি পেস্ট স্পেশালে যাই, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব বন্ধুরা। পেস্ট স্পেশাল কি, এটা হচ্ছে কাট কপি। কপি কি, এই যে একে আমি কপি করলাম, কপি করে কার্সারটি যেখানে নিয়ে যাই সেখানে কন্ট্রোল ভি যদি করি বন্ধুরা, পেস্ট হবে। পেজের যে কোনো জায়গায় আপনারা পেস্ট করার জন্য সেখানে কি কার্সার নিয়ে গিয়ে ডাবল ক্লিক করলেই সেখানে কার্সারটি থাকবে এবং সেখানে আমরা এটিকে পেস্ট করতে পারবো। তো এভাবেই কাট কপি এবং পেস্ট করা হয়ে থাকে। ফরম্যাট প্রিন্টার কি বন্ধুরা? ফরম্যাট প্রিন্টার এটি বোঝানোর জন্য আমি আপনাদের দেখাই যে একটি ফরম্যাট সহ, ধরুন এটি কোন ফন্টে আছে, এটির ফন্ট আমি পরিবর্তন করে দিলাম বন্ধুরা। এই ফন্টে দিলাম, ফন্টকে পরিবর্তন করি। ধরুন এটি হচ্ছে এটার ফন্ট আমি পরিবর্তন করলাম, সেই সাথে কালারও পরিবর্তন করলাম, ফন্ট পরিবর্তন করলাম এবং কালার পরিবর্তন করলাম বন্ধুরা। এখন ফন্ট পরিবর্তন করলাম, কালার পরিবর্তন করলাম, এখন আমরা শেডিংটাও পরিবর্তন করে দেব বন্ধুরা। আচ্ছা, ধরুন এইটুকুই। আমরা কালারটাকে পরিবর্তন করে এর কালার আমরা রেড করেছি। এখন চাই এর কালারও রেড হবে এবং ফন্টের ধরনও এরকম হবে। সেক্ষেত্রে আমরা কপি করব বন্ধুরা। এই কপিটাকে কি বলা হয়? ফরম্যাট কপি অর্থাৎ ফরম্যাট প্রিন্টার। এইটুকুকে আমরা সিলেক্ট করে রেখেছি। এখন যদি এর উপরে আমরা যদি পেস্ট করি বন্ধুরা, তাহলে দেখবেন যে ঠিক এটার হুবহু মানে স্টাইল এবং ফন্ট সাইজ সহ সব কিছুই অ্যাপ্লাই এর উপরে হয়েছে। এটি হচ্ছে ফরম্যাট প্রিন্টার বন্ধুরা। আমি আবারও বলছি, যদি এটাকে কপি করে নিলাম বন্ধুরা, এখানে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করে রাখলাম, এটার উপরে যদি আমি ছেড়ে দিই বন্ধুরা, এটার উপরে যদি ছেড়ে দিই, দেখুন এটাকে আমি কপি করে রেখে এর উপরে ক্লিক করে এবং এর উপরে যদি ছেড়ে দিই, তাহলে হচ্ছে এটার সমস্ত কিছু এর উপরে অ্যাপ্লাই হয়েছে। তো ফরম্যাট কপি এবং ফরম্যাট পেস্টিং কিভাবে করা হয় বন্ধুরা, এটির আমি শর্টকাট বলছি। ফরম্যাট কপি এবং ফরম্যাট কপি করার জন্য প্রথমে এই অংশটুকুকে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং সি বাটনে ক্লিক করব বন্ধুরা। এরপর যার উপরে আমরা এটি অ্যাপ্লাই করব সেটিকে সিলেক্ট করে রাখবো, এরপর কন্ট্রোল শিফট এবং ভি বাটনে পেস্ট করব বন্ধুরা। তাহলে কিন্তু ফরম্যাট কপি এবং ফরম্যাট পেস্টিং হবে। এভাবে কপি এবং পেস্ট অর্থাৎ ক্লিপবোর্ডের কাজগুলোকে আমরা করে থাকি। ক্লিপবোর্ডের এই কর্নারেই যে অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি বন্ধুরা, আমাদের এখানে কাট কপি এবং পেস্ট এই অপশনগুলো আমরা যেটাকে কপি করব বন্ধুরা, সেগুলো কিন্তু ক্লিপবোর্ডে এরকম করে জমা হবে। আমরা যত রকম কপি করব সব রকমের কপি কিন্তু ক্লিপবোর্ডে জমা হবে। এখান থেকে এক এক করে আমরা পেস্ট করতে পারি, অথবা সমস্তগুলোকে আমরা একবারেও পেস্ট করতে পারি। আমাদের কাজ হয়ে গেলে আমরা ক্লিয়ার বাটনে ক্লিক করে কপিটাকে মুছে দিতে পারি। ক্লিপবোর্ড আমরা ক্লোজ করলাম। এটি গেল ক্লিপবোর্ডের কাজ। এরপর বন্ধুরা আমরা জানবো ফন্ট প্যানেলে ফন্টের কাজ। ফন্ট প্যানেল থেকে হোম ট্যাবের ফন্ট প্যানেল সম্পর্কে জানবো। একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ফন্ট প্যানেলের কাজ। ফন্টে কি কি থাকে, এখানে ফন্ট চেঞ্জ, এখানে আমরা কন্ট্রোল শিফট এফ বাটনে যদি ক্লিক করি বন্ধুরা, আমাদের এখানে ফন্ট প্যানেলটি ওপেন হবে। আবার কন্ট্রোল ডি বাটনে প্রেস করলেও আমাদের সামনে এখানে ফন্ট প্যানেলটি ওপেন হবে। এখান থেকে স্বাভাবিকভাবে আমরা ফন্ট প্যানেল থেকে আমরা ফন্টের নাম জানতে পারি, ফন্টকে পরিবর্তন করতে পারি, বিভিন্ন রকম ফন্টকে এরকম আমরা পরিবর্তন করতে পারি বন্ধুরা। ফন্ট পরিবর্তন ছাড়াও ফন্ট প্যানেলের আরও কিছু কাজ রয়েছে, সেগুলো হচ্ছে এই যে ফন্টের সাইজ আমরা পরিবর্তন, পয়েন্ট
পরিবর্তন করতে পারি। 24 পয়েন্টের স্বাভাবিকভাবে আমাদের স্ট্যান্ডার্ড পয়েন্ট হচ্ছে 12 এবং 14। এরপর পত্রিকার সাইজ হচ্ছে, পত্রিকার যেই কলাম আমরা পড়ি সেগুলোর কলামের ফন্টের সাইজ হচ্ছে 9। বন্ধুরা এইভাবেই কিন্তু কি করা হয়, ফন্টগুলোকে যে ফন্টের সাইজ আমাদের পছন্দ হবে সেটিকে আমরা স্থির রাখবো। এর পরবর্তীতে আমরা এটিকে এই যে বোল্ড আছে আমরা লেখাকে মোটা করতে পারবো, বোল্ড করতে পারবি, হেলানো করতে পারি, নিচে আন্ডারলাইন দিতে পারি। বন্ধুরা এগুলোকে আবার যদি ক্লিক করি, প্রথমটায় ক্লিক করলাম আন্ডারলাইন উঠে গেল, দ্বিতীয়টায় ক্লিক করলাম আবার এটি ইটালিক উঠে গেল এবং বোল্ড উঠে গেল। অর্থাৎ যেটা দিয়েই অ্যাক্টিভ সেটা দিয়ে অ্যাক্টিভ, এটি শর্টকাটের মাধ্যমে আমরা করতে পারি। বোল্ড কন্ট্রোল বিতে বোল্ড হবে, কন্ট্রোল আইতে ইটালিক হবে এবং কন্ট্রোল ইউতে হচ্ছে আন্ডারলাইন হবে। আবার যদি কন্ট্রোল ইউতে চাপে আন্ডারলাইন উঠে যাবে, আই দিলে ইটালিক উঠে যাবে এবং বি দিলে আচ্ছা বোল্ড উঠে যাবে। এরপর বন্ধুরা আমাদের সুন্দর একটি জিনিস যেটি হচ্ছে স্ট্রাইক, অর্থাৎ এখানে ক্লিক করলে মাঝখানে কেটে দেওয়ার মতো অংশটি দেখা যাবে। বন্ধুরা এই কেটে দেওয়ার মতো অংশটিকে বলা হয় স্ট্রাইক থ্রো, অর্থাৎ মাঝখানে কেটে দেওয়া। বন্ধুরা এরপর আবারও আমরা ডিফল্ট ফন্টে চলে যাই, সেটি হচ্ছে এই যে ফন্টের বিভিন্ন কেস পরিবর্তন। ফন্টের কেস পরিবর্তন কি বন্ধুরা আমি আপনাদের দেখাই। কেস পরিবর্তন হলো যেমন দি নেম অফ আওয়ার স্কুল ইজ, এখানে দিলাম দি নেম অফ, স্ট্রাইকটাকে উঠাই দিই বন্ধুরা, দি নেম অফ আওয়ার স্কুল ইজ, আচ্ছা এস এইচ এবং এস। আচ্ছা এটি যদি সেন্টেন্স হয়ে থাকে বন্ধুরা, আমরা জানি সেন্টেন্স কেস, কেস পরিবর্তনটা কি, এটি এখানে আমরা কেস পরিবর্তনে যাব। প্রথমটা রয়েছে সেন্টেন্স কেস, আমরা ওকে করলাম। বন্ধুরা দেখেন আমার সবগুলো কিন্তু কি ছিল, আর এখানে সবগুলো কি ছিল, সবগুলো কিন্তু ছোট অক্ষরে ছিল। এখন এই প্রথমটা বড় হয়েছে, আর সেন্টেন্সের শুরুতে ইংরেজি প্রথমটা বড় হয়, তো সেন্টেন্স কেস, এটি হচ্ছে সেন্টেন্স কেস। এখন যদি লোয়ার কেস দিই বন্ধুরা, আমার সমস্ত লেটারই কিন্তু 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 কি হয়ে গিয়েছে, লোয়ার কেস আছে, ছোট হয়ে গিয়েছে। এর পরের অপশন যদি আপার কেস, তাহলে আমার সমস্ত লাইনের টেক্সটগুলো অর্থাৎ লেটারগুলো ক্যাপিটাল হয়ে গেছে, এটা হলো আপার কেস। এরপর ইচ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে, সেটি হচ্ছে এই পরেরটা ক্যাপিটাল ইচ ওয়ার্ড, অ্যাজ এ ক্যাপিটাল ইচ ওয়ার্ড হয়ে গেছে। এরপর টুগল, অর্থাৎ আমার সামনেরটা ছোট হয়ে যাবে, এটা টুগল কেস। তো বন্ধুরা এভাবে কেস পরিবর্তন করা হয়। এছাড়াও শর্টকাটের মাধ্যমে যদি কেস পরিবর্তন করতে চাই, আমরা কন্ট্রোল এবং প্রেসে চাপ দিলে আমাদের ডিফল্ট ফন্টটি সিলেক্ট হয়ে গেল বন্ধুরা। তো এরপর যদি আমরা ডিফল্ট হিসেবে যদি ফন্টটিকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করেও কি ফন্ট পরিবর্তন আপার কেস লোয়ার কেস করতে পারি বন্ধুরা। এছাড়াও আমরা শিফট F3 বাটনে যদি ক্লিক করি বন্ধুরা, এক এক করে যদি F3 বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কেসগুলো পরিবর্তন হবে। দেখুন শিফট চেপে যখনই আমরা F3 বাটনে ক্লিক করব, তখনই কিন্তু কি হবে বন্ধুরা, আমাদের সামনে থাকা এই যে টেক্সটটির, আমি আবারও বড় করে দিচ্ছি, আমরা শিফট চেপে রেখে এফ ফাংশন কি F3 বাটনে যখন ক্লিক করব বন্ধুরা, তখন একাধারে দেখবেন যে প্রথমে সেন্টেন্স কেস, তারপরে হচ্ছে আপার কেস, তারপরে লোয়ার কেস এবং আবার সেন্টেন্স কেসে পরিবর্তন হয়েছে। এছাড়াও বন্ধুরা যদি আমরা অল্টার F3 বাটনে কন্ট্রোল শিফট এ বাটনে যদি প্রেস করি বন্ধুরা, সমস্ত ফন্টগুলো একবারই কিন্তু ক্যাপিটাল হয়ে যাবে। কন্ট্রোল শিফট এবং এ বাটনে প্রেস করি, কন্ট্রোল শিফট এ বাটনে আবার প্রেস করলে সেটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এভাবেও আমরা সেন্টেন্সের কেস পরিবর্তন করতে পারি। এরপর আমরা যাব ফন্ট, আমরা কন্ট্রোল এই যে এখানে যদি ক্লিক করি বন্ধুরা, ফন্ট বড় হবে, আবার এখানে ক্লিক করলে লো হবে, অর্থাৎ ফন্টের গ্রো ফন্ট এবং কি গ্রো এবং শ্রিঙ্ক ফন্ট, আমরা ফন্টকে শ্রিঙ্ক করছি এবং ফন্টকে গ্রো করছি। যেটার কাজ বাটন দিয়ে করলে এটা হবে এবং যদি আমরা এতে করতে চাই এটা হবে। তো এটার শর্টকাট বন্ধুরা আমরা জানি কি, শর্টকাট আমরা জানি কন্ট্রোল চেপে যদি আমরা লেটার দেন এবং গ্রেটার দেন এবং লেস দেনকে চাপি বন্ধুরা, তাহলে কিন্তু ফন্টগুলো পরিবর্তন হয়। গ্রেটার দেন এবং লেস দেনের মধ্যে কোনটি আপনারা ব্যবহার করবেন সেটি আমি বলি। দেখবে বন্ধুরা লক্ষ্য করুন আমার ফন্ট এবং এই যে এই পরিমাপের সঙ্গে আপনারা একটু মিলে নেবেন। বর্তমানে আমার যে ফন্টটি দেখাচ্ছে এটির সাইজ হচ্ছে 36, অর্থাৎ 36 সাইজ। আমি যখন এটিকে কন্ট্রোল চেপে পরিবর্তন করি বন্ধুরা, কন্ট্রোল শিফট চেপে যখন কিসে চাপবো, কন্ট্রোল শিফট চেপে যখন আমরা
মাইনাস হিসাবে আমি এখানে দেখাই, এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে কি কন্ট্রোল লেস দেন এবং গ্রেটার দেন। এটি কাজ করছে না, কারণ এটি কাজ না করার কারণ আমাদের এখানে বাংলা কিবোর্ডটি অ্যাক্টিভ করা আছে। বাংলা কিবোর্ডটি যখন আমরা ডিঅ্যাক্টিভ করে দেব বন্ধুরা বিজয় কিবোর্ড, তখন এটি কাজ করবে, যার কারণে এটি কাজ করছে না। এটি কাজ করার জন্য আমাদের কন্ট্রোল শিফট গ্রেটার দেন বাটনে চাপতে হচ্ছে এবং কন্ট্রোল শিফট লেস দেন বাটনে চাপতে হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি যখন কন্ট্রোল শিফট লেস দেন বাটনে চাপলাম 36 ছিল, হয়ে গেছে 28, 36 থেকে 28 হয়ে গেছে এবং 28 থেকে 26, 36 থেকে 28, 28 থেকে 36 থেকে 28 হয়েছে, 28 থেকে 26 হয়েছে, 26 থেকে 24, 24 থেকে 22। দেখবেন আমি আপনাদের দেখাই যে ফন্টের সাইজ যদি 14 হয় বন্ধুরা, এখানে যখন আমি 16, 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26 এরকম 2 পয়েন্ট করে বৃদ্ধি পাচ্ছে। 26, আচ্ছা 28, 28 থেকে কিন্তু 30 না হয়ে একদম কিন্তু 36 হয়ে যাচ্ছে বন্ধুরা, আপনারা এটি একটু খেয়াল করবেন। তো 30 তখন না গিয়ে এখানে 36 হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে 36-এর পর 48 হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে ফন্টটি পরিবর্তন হচ্ছে। আবার আমরা যদি কন্ট্রোল চেপে যখনই থার্ড ব্র্যাকেট প্রেস করব বন্ধু, তখন কিন্তু 1 পয়েন্ট করে পরিবর্তন হবে। আপনারা এই যে এই সাইজটাতে দেখবেন যে দেখুন এখন আছে 25। আমি যখন এটাকে সিলেক্ট করে আচ্ছা থার্ড ব্র্যাকেটের ডানটা চাপবো, তখন দেখবেন 1 পয়েন্ট পরিবর্তন হয়েছে, ছিল 26 হয়ে গেছে 27, 28, 29। এরপর যদি আমরা বামেরটাকে চাপি তাহলে বন্ধুরা এটি মাইনাসে চলে যাবে, অর্থাৎ 28 হয়েছে, 29, 27 হয়েছে, 26 হয়েছে। এভাবেই কিন্তু বন্ধুরা এটি পরিবর্তন হবে। এটা গেল একটা। এরপর এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ ক্লিয়ার ফরম্যাটিং, এই যে ক্লিয়ার ফরম্যাটিং অর্থাৎ ডিফল্ট আমরা যেটা রেখেছি, ডিফল্ট কোনটা রেখেছি এটাকে জানার জন্য আমরা কন্ট্রোল শিফট এফ বাটনেও প্রেস করতে পারি, আবার এই যে এই অপশনেও ক্লিক করতে পারি, আবার কন্ট্রোল ডি বাটনেও প্রেস করতে পারি। তাহলে ডিফল্ট হিসেবে আমরা কোন সেটআপটা রেখেছি এটা দেখার জন্য আমরা এটি, অর্থাৎ ক্লিয়ার ফরম্যাটিং, আমরা ধরুন এই যে বিভিন্ন রকম পরিবর্তন তো এখানে করলাম, বিভিন্ন রকম ফন্ট পরিবর্তন করলাম, তারপরে কালার পরিবর্তন করলাম, সবকিছু পরিবর্তন করার পর না আমি চাচ্ছি যে ডিজাইনটিকে নতুন করে করব, সেগুলো সবগুলোকে একই ফরম্যাটিংয়ে নিয়ে আসবো, বাকি ফরম্যাটিংগুলোকে আমি ক্লিয়ার করে দেবো। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ক্লিয়ার ফরম্যাটিংয়ে ব্যবহার করে থাকি। ক্লিয়ার ফরম্যাটিং আমরা ঠিকই ব্যবহার করতে পারি, কিন্তু ক্লিয়ার ফরম্যাটিংয়ের শর্টকাট আমরা জানি না বন্ধুরা। এখানে দিয়েও ক্লিয়ার ফরম্যাটিং হয়, আবার একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ক্লিয়ার ফরম্যাটিং হয়, সেটা হলো কন্ট্রোল এবং যদি আমাদের এই বড় যে কিটা আছে না, যেটাকে আমরা স্পেস বলি, কন্ট্রোল চেপে স্পেস বারে চাপলেও কিন্তু ক্লিয়ার ফরম্যাটিংটা হয়ে যায় বন্ধুরা। এটা আমরা অনেকেই জানি না। আমার এই টিউটোরিয়ালটুকু আপনাদের জানার জন্য আমি দেখাচ্ছি। আপনারা এখান থেকে কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো অজানা আপনাদের থাকাটা স্বাভাবিক বন্ধুরা। আপনার এই ক্লিয়ার ফরম্যাটিংয়ের শর্টকাটটা নাও জানা থাকতে পারে, আপনারা এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিংটা জানলেন। কন্ট্রোল এবং স্পেস বার যদি আপনারা প্রেস করেন বন্ধুরা, সেক্ষেত্রে ক্লিয়ার ফরম্যাটিং হয়ে যাবে, অথবা এই যে এখানে যদি ক্লিক করেন ক্লিয়ার ফরম্যাটিং হয়ে যাবে। এরপর আমরা যাব বুলেটে, এরপর প্যারাগ্রাফের মধ্যে সবচেয়ে বেশি যেই অংশটা লাগে আমাদের এই নাম্বারিং এবং এই যে বন্ধুরা এই যে এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টগুলো আমাদের অনেকটাই প্রয়োজন হয়। এরপরে শেডিংয়ের প্রয়োজন হয়। ধরুন আমরা প্রথমে নাম্বারিংয়ে যাব নাকি অ্যালাইনমেন্টে যাব, আমরা প্রথমে অ্যালাইনমেন্টে যাব। এই যে আমার যে পেজটি বন্ধুরা, পেজের বাম থেকে ডান দিকে কিন্তু লেখাগুলো চলে এসেছে, বাম থেকে ডান দিকে, ঠিক আছে। যখন আমরা অ্যারাবিক লিখি তখন কিন্তু অ্যারাবিকটা লেখা হয় এই যে ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে। তো বন্ধুরা এই যে এরকম এই অ্যালাইনমেন্টটাকে বলা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এবং মাঝে যেটি বন্ধুরা এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। আমাদের অনেক সময় অনেক হেডিং লেখার সময় সেটা কোথায় সুন্দর লাগছে এটিকে রাখার জন্য আমরা সেন্টার অ্যালাইনমেন্ট ব্যবহার করে থাকি বন্ধুরা। এরপরে আমাদের আচ্ছা সেন্টার অ্যালাইনমেন্ট, এবং ধরুন আমি আলাদা আলাদা লাইন নিলাম বন্ধুরা, এখানে আমার কয়েকটা লাইন আছে, এগুলোকে আমাকে নাম্বারিং করতে হবে বন্ধুরা। নাম্বারিং করার জন্য আচ্ছা যদি প্যারাগ্রাফ হয়, সরি অ্যালাইনমেন্টের সবশেষ যেটা জাস্টিফাই, এটিকে বোঝানোর জন্য আমি বন্ধুরা লাইনগুলোকে আমি এক লাইনে পরিণত করি, তাহলে আপনারা এটি বুঝতে পারবেন জাস্টিফাই কি। এই যে লাইনগুলোকে যখন আমরা এক লাইনে পরিবর্তন করলাম বন্ধুরা, দেখবেন একটা ব্যাপার দেখবেন যে
লাইনগুলোকে যখন একটা লাইনে পরিণত করলাম, সেক্ষেত্রে দেখবেন যে এই অংশটি কিন্তু আমাদের অসমান রয়েছে। আরেকটু যদি বড় করি, দেখবেন যে এই যে বাম পাশের অংশটি এটি অসমান রয়েছে। এটিকে সমান করার জন্য আমরা জাস্টিফাই ক্লিক করলে দেখবেন যে এটি খুব সুন্দরভাবে সমান হয়ে গেছে। যদি যে কোনো অ্যালাইন ব্যবহার করি না কেন, সুন্দর লাগবে না। যখন আমরা জাস্টিফাই দেবো, দেখবেন এই প্রান্ত এবং এই যে এই প্রান্ত, এই দুই প্রান্ত কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটি দেখাচ্ছে। এটি হচ্ছে জাস্টিফাইয়ের কাজ, জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তার 4 ধরনের অ্যালাইনমেন্ট নিয়ে আমরা কথা বললাম। এরপর বন্ধুরা ধরুন আমি যে লাইনে চলে গেলাম, ধরেন প্রত্যেকটা একটা লাইন এবং এই লাইনগুলোকে আমি নাম্বারিং করব। সেক্ষেত্রে প্যারাগ্রাফের এই অংশ থেকে আমরা নাম্বারিং করতে পারি বন্ধুরা। প্যারাগ্রাফের এই অংশ থেকে আমরা নাম্বারিং করতে পারি। কত রকমের নাম্বারিং করতে পারি? আমরা বুলেট নাম্বারিং করতে পারি, এই যে বুলেট নাম্বারিং করতে পারি, আচ্ছা বিভিন্ন রকম বুলেট নাম্বারিং করতে পারি। ওকে করলে সেটি কিন্তু থাকবে। এছাড়াও আমরা নিজেদের মতো কিন্তু বুলেট লেভেল গুলোকেও আমরা পরিবর্তন করতে পারি এবং ডিফাইন নিউ করে এখান থেকে আমরা নিজেদের মতো সিম্বল নিয়েও কিন্তু সেগুলো কি করতে পারি বন্ধুরা, নিজেদের মতো করে সিম্বল নিয়েও কিন্তু আমরা এরকম কি বুলেটটাকে নাম্বারিং করতে পারি। এটা গেল। এরপরে আমরা যদি 1 2 3 4 করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু 1 2 3 4 করতে পারবো, এবিসি করতে পারবো, রোমান করতে পারবো। এইভাবে বিভিন্ন রকম নাম্বার ফরম্যাটটি আমরা পরিবর্তন করতে পারি বন্ধুরা। এরপর এই অংশটি নাম্বার ফরম্যাটিং, এটা আমাদের অনেকটাই প্রয়োজন হয় না বন্ধুরা, সেই জন্য আমরা এটা আপনারা যদি প্রয়োজন হয় আপনারা শিখবেন, তো বেশিরভাগ ক্ষেত্রে এটি প্রয়োজন হয় না, কারণ আমাদের সাব মেনু নিয়ে আমরা কাজ করি না, এই জন্য এটা আমার তেমন প্রয়োজন হয় না। আমরা ডিরেক্ট কাজ করে থাকি সচরাচর, তো এই জন্য আমরা এই কাজটি করব না। তো বন্ধুরা এরপরে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ইনডেন্ট। ইনডেন্ট কম বেশি করা বন্ধুরা, ইনডেন্ট কম বেশি করা। অনেক সময় লেখা একটু সরিয়ে নিয়ে আসতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইনডেন্ট ব্যবহার করে থাকি। ইনডেন্টের কাজ কি? ইনডেন্টের কাজ ধরেন অনেক সময় যে লেখা এখান থেকে শুরু হয়, আমাদের একটি প্যারা প্রয়োজন, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ইনডেন্ট। ইনডেন্টে বিভিন্ন রকমের ইনডেন্ট রয়েছে বন্ধুরা। আমি ইনডেন্ট সম্পর্কে আপনাদের দেখাই, এর জন্য আমি একটি র্যান্ডম টেক্সট নিই। র্যান্ডম টেক্সটে 5 লাইনের একটা প্যারা নিব, ইন্টার। ধরুন আমাদের এখানে 5 লাইনের একটা 5টা লাইন এবং 5টা প্যারা রয়েছে, আচ্ছা, এবং প্রত্যেকটা লাইনের উপরে আমরা আচ্ছা দিলাম 5টা লাইন। আচ্ছা, এখন এখানে ইনডেন্টকে বোঝানোর জন্য আমি যেটি ব্যবহার করব বন্ধুরা, ইনডেন্টের কাজ, ইনডেন্ট কিভাবে রয়েছে, কন্ট্রোল জে বাটনে প্রেস করি। আচ্ছা, ইনডেন্ট যদি আমরা শুধু ট্যাব বাটনে প্রেস করি বন্ধুরা, দেখবেন যে পেজটি ধীরে ধীরে ছোট হয়ে আসছে। আবার শিফট চেপে যখন ট্যাব বাটনে প্রেস করব বন্ধুরা, ইনডেন্টটি কমে যাচ্ছে। আবারও ট্যাব বাটনে যদি সিলেক্ট অবস্থায় ট্যাব বাটনে ক্লিক করি, ইনডেন্টটি বাম থেকে ডানের দিকে ছোট হয়ে আসছে। আবার শিফট চেপে যখন ট্যাব বাটনে ক্লিক করব, ইনডেন্টটি বড় হয়ে যাবে। এরপরে বন্ধুরা ইনডেন্টের এই মাথা আপনারা একটু খেয়াল করুন যে দুইটা কিন্তু আলাদাভাবে রয়েছে। এটিকে আমি সমান সমান করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল এম বাটনে প্রেস করতে, কন্ট্রোল টি বাটনে যদি প্রেস করি বন্ধুরা, ইনডেন্টের এই অংশটি শুধুমাত্র বড় হবে, লাইন ছাড়া। এরপর যদি আমরা কন্ট্রোল শিফট চেপে যদি চাপি বন্ধুরা, ইনডেন্টের এই মাথাগুলো পরিবর্তন হবে। আবারও আপনাদের বলছি যে ইনডেন্টটি পরিবর্তন হলো বন্ধুরা, সেম হলো, পরিবর্তন হচ্ছে নাম্বার ছাড়া। আর এরপর এভাবে ইনডেন্টটি গেলে নাম্বার ছাড়া কিন্তু একই লাইনে পরিবর্তন হয়েছে বন্ধুরা। আমরা ট্যাব বাটনে যদি প্রেস করি, সেক্ষেত্রে আমরা যদি ট্যাব বাটনে আমরা সিলেক্ট অল করলাম এবং ট্যাব বাটনে প্রেস করলাম, কোনো কাজ হচ্ছে না। এখন যদি টি বাটনে প্রেস করি বন্ধুরা, এখন কিন্তু ইনডেন্টটি রয়েছে। এখন যদি ট্যাব বাটনে প্রেস করি, সেক্ষেত্রে কি হবে? এখন যদি আমরা ট্যাব বাটনে প্রেস করি বন্ধুরা, ট্যাবটি পরিবর্তন হবে। আমরা জাস্টিফাইটা উঠিয়ে দিই, ট্যাবটি পরিবর্তন হওয়ার কথা, কিন্তু ট্যাবটি পরিবর্তন হচ্ছে না। কি জন্য পরিবর্তন হচ্ছে না আমরা পরে দেখব। আচ্ছা, ইনডেন্টটি পরিবর্তন হওয়ার কথা, ইনডেন্টটি পরিবর্তন হচ্ছে না। এরপর কন্ট্রোল এই যে আবার সিলেকশন অবস্থায় যদি কন্ট্রোল টি বাটনে চাপি বন্ধুরা, তাহলে দেখবেন যে পরিবর্তন হচ্ছে। আমরা যে শিফট টি বাটনে চাপি এবং মিলিয়ে যাওয়ার পর আমরা এম বাটনে প্রেস করব, অর্থাৎ শিফট এম, আমরা এম বাটনে প্রেস করব। আচ্ছা, এরপরে যদি এম বাটনে প্রেস করি, টি বাটনে প্রেস করি, আচ্ছা শিফট এম বাটনে, এরপরে এখানে একটি ট্যাব নিয়ে যদি আমরা এরপরে যদি ট্যাব বাটনে প্রেস করি বন্ধুরা, তাহলে দেখবেন যে পরিবর্তন হবে, আবার হবে। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্যাব বাটনে প্রেস করলাম, এরপরে নাম্বার কিতে প্রেস করলাম বন্ধুরা, নাম্বার হয়ে গেছে, নাম্বার সহ এটি পরিবর্তন হবে। নাম্বার সহ পরিবর্তন করার
এইরকম যখনই করব বন্ধুরা তখন কিন্তু আর কিন্তু ইন্ডেন্টটি কাজ করবে না। আবার যদি এরকম করি বন্ধুরা ইন্ডেন্টটি কাজ করছে না। তো এরকম একবার যদি আমরা এরকম করে দিই সেক্ষেত্রে ইন্ডেন্টটি আর কাজ করে না বন্ধুরা। আরেকটা পরিবর্তন করলাম, করার পর যদি আবার সিলেক্ট করি তারপরে ইন্ডেন্টটি আর কাজ করছে না, ইন্ডেন্টটি ব্রেক হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরপর ফন্ট প্যানেলে আরেকটা কাজ আমি আপনাদের দেখাইনি, সেটি হচ্ছে কি এই যে ফন্ট প্যানেল থেকে এখানে ফন্টের সাইজ পরিবর্তন করা যায়, ফন্ট রেগুলার করা যায়, ইটালিক করা যায়, বোল্ড করা যায়। আপনারা ফন্টের যে কোনো পরিবর্তনকে এখানে দেখতে পারবেন। ফন্ট কোন ফন্টের কেমন দেখতে সেটি প্রিভিউ দেখাবে, এবং বোল্ড হলে কেমন হবে, ইটালিক হলে কেমন হবে, সবগুলো প্রিভিউ দেখাবে বন্ধুরা। এখানে ফন্ট সাইজ আপনারা পরিবর্তন করে দিতে পারেন বন্ধুরা। সেক্ষেত্রে ফন্ট সাইজটি কেমন দেখাবে সেগুলো আপনাদের দেখবে। স্ট্রাইক হলে কি হবে, ডাবল স্ট্রাইক হলে কি হবে, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হলে কি হবে, শ্যাডো হলে কি হবে, আউটলাইন হলে কি হলে হবে, এমবুশ হলে কি হবে, না তারপরে কিসে ইনগ্রেভ হলে কি হবে, এমবুশ হলে কি হবে, স্মল ক্যাপস যে দেখেন একটা স্মল ক্যাপস হলে কি হবে, এরপরে অল ক্যাপস হলে কি হবে, স্মল এবং হিডেন হলে কি হবে বন্ধুরা। এরকম করে সমস্ত অপশনগুলো আপনারা দেখতে পারবেন। এখান থেকে ফন্ট কালার পরিবর্তন করতে পারবেন, চুজ করতে পারবেন, ঠিক আছে। ফন্ট কালার চুজ করতে পারবেন, যে এখানে আন্ডারলাইনের বিভিন্ন ধরনের আন্ডারলাইন চুজ করতে পারবেন বন্ধুরা, আউটলাইন পরিবর্তন করতে পারবেন। এই যে এখান থেকে আমরা ডিফল্ট ফন্টকে পরিবর্তন করে আমরা যে ফন্টটাকে ডিফল্ট অবস্থায় রাখবো সেটি ডিফল্ট অবস্থায় থাকবে। আমি এখানে ক্যান্সেল করে দিলাম বন্ধুরা। আমি এখন কন্ট্রোল শিফট অর্থাৎ ক্লিয়ার ফরম্যাটিংয়ে যখন প্রেস করব, ক্লিয়ার ফরম্যাটিংয়ে প্রেস করলে আমরা দেখাবে যে আমার এখানে ডিফল্ট ফন্ট হিসেবে কোনটা রয়েছে, গেট ডিফল্ট ফন্ট হিসেবে ক্যালিব্রি রয়েছে এবং 14 ফন্ট রয়েছে। এটি কন্ট্রোল ডি বাটনে প্রেস করলে আমার এখানে ডিফল্ট ফন্টটি দেখাবে বন্ধুরা। এই হয়ে গেল। এরপর আরেকটি প্যারাগ্রাফ নিয়ে র্যান্ডম টেক্সট নিয়ে আরএনডি র্যান্ডম টেক্সট নিয়ে পাঁচটা লাইন নেব এবং পাঁচটা প্যারা একটা লাইন নেব। তো বন্ধুরা এটিকে আমি কি করব, নাম্বারিং করব। আচ্ছা, এদের প্যারাগ্রাফের ভিতরে যাই, এই যে এদেরকে এইভাবে আমরা কিন্তু মাঝখানের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও কিন্তু আমরা কম বেশি করতে পারবো বন্ধুরা, ঠিক আছে। এবং এই যে এটার মাধ্যমে কিন্তু আমরা কি পরিবর্তন করতে পারবো, এবং উপরে বেশি ফাঁকা হয়ে গেলে সেগুলোকে কিন্তু আমরা কম বেশি করতে পারবো এবং জিরো করতে পারবো, ঠিক আছে। তো এখানে যদি ক্লিক করি বন্ধুরা ধীরে ধীরে এরকম কমে যাবে। এরপরে আমরা যদি এই যে এই অপশনটিতে যাই, এই অপশনটিতে গেলে বন্ধুরা এই যে দেখতে পারবো আফটারের পর কতগুলো গ্যাপ রয়েছে, এখানে আমরা জিরো করে দেবো। জিরো করে দিয়ে যদি ওকে দিই বন্ধুরা তাহলে দেখতে পাবো আমাদের ভিতরে যে ফাঁকা জায়গাটি, সেই ফাঁকা জায়গাটি পূর্ণ হয়ে গেছে। আমরা এখানে প্রয়োজন মতো বিভিন্ন রকম ফাঁকা জায়গা কিন্তু আমরা এখানে দিতে পারবো বন্ধুরা, ঠিক আছে। তো ইনডেন্ট লেফট এবং রাইট, এই লেফট এবং রাইট ইনডেন্টকে আমরা কোনটা বুঝি, লেফট রাইট ইনডেন্ট এটার কাজ কি এটি নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা। এই যে এই অংশটা হচ্ছে লেফট এবং এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট এবং রাইট, এবং এটা পরিবর্তনের মাধ্যমে আমরা কি করতে পারি, যে টেক্সটের বিভিন্ন ধরন কিন্তু আমরা পরিবর্তন করতে পারি বন্ধুরা। দেখুন এই যে ইনডেন্ট পরিবর্তনের মাধ্যমে, তো এই ইনডেন্ট পরিবর্তনের মাধ্যমে টেক্সটের কিন্তু আমরা বিভিন্ন পরিবর্তন করতে পারি। তো যাই হোক, ইনডেন্ট ক্লিয়ার করলাম। ইনডেন্টকে ক্লিয়ার করার জন্য কি করতে, কন্ট্রোল কিউ বাটনের মাধ্যমে আপনারা ইনডেন্টকে ক্লিয়ার করতে পারেন। আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা, এই যে এটাকে টানিয়ে নিয়ে আসলাম ইনডেন্টকে ক্লিয়ার করার জন্য কন্ট্রোল কিউ বাটনে প্রেস করলে ইনডেন্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং যত রকমের ট্যাব রয়েছে সেই ট্যাবগুলো কি হয়ে যাবে, সেই ট্যাবগুলো আউট হয়ে যাবে। এই যে এখানে ট্যাব ব্যবহার করছি বন্ধুরা, ট্যাব ব্যবহার করছি, কন্ট্রোল কিউ বাটনে প্রেস করা মাত্র এই ট্যাবগুলো কিন্তু দেখুন ক্লিয়ার হয়ে গিয়েছে। ট্যাব ক্লিয়ার করার জন্য এই প্রসেসটি আপনারা অবলম্বন করতে পারেন। এটি শর্টকাট, কন্ট্রোল কিউ বাটন প্রেস করলে আপনার ট্যাব ক্লিয়ার হবে, ইনডেন্ট ক্লিয়ার হবে, এবং কন্ট্রোল শিফট ব্যাকপ্রেস চাপলে আপনাদের এই যে ক্লিয়ার কি হবে, ক্লিয়ার ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে যাবে বন্ধু। সব কিছু ডিফল্ট ফন্ট ডিফল্ট ফরম্যাটিংয়ে চলে আসবে। তো এই দুইটা হচ্ছে এখানকার কিছু ইউনিক কি বন্ধুরা। এরপর আমরা শেডিংয়ে যাব। ধরেন অনেক সময় আমাদের এইটুকুকে হাইলাইটস করতে, সেক্ষেত্রে হাইলাইটস করলাম, বা কোনো একটি অংশকে হাইলাইট করতে হয়, এভাবে কিন্তু আমরা হাইলাইটস শেডিং করতে পারি, বা এখান থেকেও কিন্তু আমরা সেই একই কাজটি করতে পারি বন্ধুরা। এখান থেকেও সেই একই কাজ আমরা করতে পারি, ঠিক আছে। এটি শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। এই শেডিং যেটি দেখাচ্ছে, এই শেডিংটি আমরা শর্টকাটের মাধ্যমে করতে পারি। শর্টকাটের মাধ্যমে শেডিং করার জন্য কি করতে হয়, কন্ট্রোল শিফট এবং এইচ বাটনে চাপতে হয় বন্ধুরা, তাহলে দেখবেন যে এই যে এটি শেডিং হয়ে যাবে। কন্ট্রোল অল্টার এবং এইচ বাটনে প্রেস করলেও এরকম শেডিং আপনারা তৈরি করতে পারেন। শেডিং এই যে এইটুকু লাইনকে আমি শেডিং করব, কন্ট্রোল এইচ,
অর্থাৎ শুধু এই যে কার্সার, যেখানে কার্সার ব্লিঙ্ক করছে, আমি যদি কন্ট্রোল শিফট এইচ বাটনে চাপি বন্ধুরা, দেখবেন কার্সারটি পরিবর্তন হয়ে গিয়েছে। যে লেখার এটি যার উপরে এরকম করে শেডিং দেবো বন্ধুরা, বা যেখানে ক্লিক করব সেটি কিন্তু শেডিং হয়ে যাবে বন্ধুরা। ডাবল ক্লিক করলে শেডিং হয়ে যাবে, যে কোনো ওয়ার্ড বাই ওয়ার্ড এটি শেডিং হয়ে যাবে। আর আমরা যদি শিফট চেপে যদি শেডিংয়ে ক্লিক করি বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু একটা লাইন শেডিং হয়ে যাবে। তো এভাবে আমরা শেডিং শর্টকাটও ব্যবহার করতে পারি বন্ধুরা। এরপর এখানে আছে হচ্ছে আচ্ছা, এখানে এই যে অপশনটি, এটা হচ্ছে শর্ট করা। শর্ট আমরা কিভাবে করতে পারি বন্ধুরা, আমি শর্ট করা আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে প্যারাগ্রাফ মার্ক। আচ্ছা, আমাদের হিডেন টেক্সটের প্যারাগ্রাফ মার্ক কোথায় কি রয়েছে সেগুলো এখানে দেখাবে। তো বন্ধুরা, আমি যদি এই যে একটা লাইন লিখি, আমি এখান থেকে ডিফল্ট ফরম্যাটে কন্ট্রোল কিউ বাটন প্রেস করি এবং কন্ট্রোল আল্ট বাটন প্রেস করি এবং এটাকে করে দিই। দেওয়ার পর নিচের অপশনগুলোকে আমি আউট করে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আমি ফরম্যাট সমস্ত ফরম্যাটিংকে চেঞ্জ করে দিলাম বন্ধুরা। তো এই অংশে আমি আপনাদের দেখাবো যে এটা কি, ঠিক আছে। এটা হচ্ছে হিডেন টেক্সটকে শো করবে, অর্থাৎ এখানে প্যারাগ্রাফ মার্ক দেখুন, এখানে নিয়ে আসা মাত্র শো অ্যান্ড হিডেন যত রকমের হিডেন ক্যারেক্টার এখানে দেখা যাবে। এই যে হিডেন ক্যারেক্টারের মধ্যে কি কি রয়েছে বন্ধুরা, আমি আপনাদের এখানে দেখাবো। এখানে যদি আমি শিফট চাপি বন্ধুরা, ট্যাব চাপি, দেখবেন যে ট্যাব হয়ে যাবে। এখন যখন এটা একটু ভালো মনোযোগ দিয়ে খেয়াল করুন, এখানে একটি ইন্টার রয়েছে, তখন সেখানে প্যারাগ্রাফ মার্ক এসেছে। আমি যখন ইন্টার দেবো দেখবেন প্যারাগ্রাফ মার্ক চলে আসবে। যখন কন্ট্রোল শিফট ইন্টার দেবো, আচ্ছা কন্ট্রোল শিফট ইন্টার দেবো, আরেকটা হচ্ছে শিফট ইন্টার। আর যখন শিফট ইন্টার দেব বন্ধুরা, দেখবেন এখানে কিন্তু কি রয়েছে, এখানে শিফট ইন্টার দেওয়া রয়েছে, এখানে ট্যাব দেওয়া রয়েছে, এখানে শিফট ইন্টার দেওয়া রয়েছে। আর এই যে ডটগুলো, প্রত্যেকটা লাইনের মাঝখানে যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এই ডটগুলো হচ্ছে আমার হিডেন টেক্সট। হিডেন টেক্সটের শর্টকাট কি আমরা জানি? হ্যাঁ, অবশ্যই হিডেন টেক্সটের শর্টকাট আমরা জানি বন্ধুরা, শিফট এবং স্টার বাটন, কন্ট্রোল শিফট এবং স্টার বাটন। এটি হচ্ছে কন্ট্রোল শিফট এবং 8 নাম্বার কি না, কিপ্যাড নয়, শুধু নাম্বার কি থেকে আমরা 8-এ চাপলে কিন্তু আমাদের এই যে এই হিডেন টেক্সটটি শো হবে। অর্থাৎ কোথায় স্পেস রয়েছে, কোথায় ইন্টার রয়েছে, কোথায় শিফট ইন্টার রয়েছে, সেগুলো আমরা দেখতে পারি। এটি হচ্ছে ইন্টার বাটনে চাপলে আমাদের প্যারাগ্রাফ মার্ক, অর্থাৎ ইন্টার মানে এটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ শেষ হয়ে গেল, প্যারাগ্রাফ পরবর্তী প্যারাগ্রাফ এরকম। এরপর শিফট চেপে যদি ইন্টার বাটনে চাপি বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু এটা শিফট ইন্টার। আর এখানে যেটি ট্যাব বাটনে যত চাপা হবে বন্ধুরা, তত ট্যাব, এখানে একটা দুইটা তিনটা ট্যাব রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা শব্দের পরে একটা করে স্পেস রয়েছে, কিন্তু এটা হচ্ছে স্পেস মার্ক, এগুলো হচ্ছে স্পেস মার্ক। এগুলো আমরা শো করতে পারি, হাইড করতে পারি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট এবং এফ কন্ট্রোল শিফট এবং 8 বাটন, যেটা হচ্ছে স্টার বাটন যেটি রয়েছে, অর্থাৎ 8 কিবোর্ডের উপর, সেখানে যদি ক্লিক করি তাহলে এই যে আইকনটি শো হবে এবং হাইড হবে বন্ধুরা। এটি গেল একটি। এরপর আমরা কন্ট্রোল কিউ বাটনে যদি প্রেস করি, আমি কন্ট্রোল কিউ এবং এখানে যদি প্রেস করি বন্ধুরা, তাহলে আমার সমস্ত ফরম্যাটিংগুলোকে ক্লিয়ার করার জন্য কি করতে হবে, আচ্ছা যাই হোক, আমরা আগের ইয়েতে ফিরে যাই, ডিফল্ট যে ইয়েতে ছিল সেখানে ফিরে গেলাম এবং এখানে আমি বন্ধুরা আমার টেক্সটটাকে কোনো কালার দিলাম না। তো এটি গেল একটা। এখন আমরা যে এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে হচ্ছে শর্ট, আমরা শর্ট করা শিখবো। আচ্ছা, শর্ট করা শেখার জন্য আচ্ছা, এই যে আমার এখানে সেন্টেন্সে অনেকগুলো কি রয়েছে, অনেকগুলো শব্দ রয়েছে না, হ্যাঁ, শব্দগুলোকে আমি ভেঙে নিলাম। আচ্ছা, এটাকে সহজে বুঝাই, এ, তারপরে বি, সি, ডি, ই, এফ, জি। আচ্ছা, এটা সহজে বোঝানোর জন্য এরকম করে আমি লিখে নিলাম। লিখে নিয়ে এই প্রত্যেকটা অক্ষরকে আমি কি করব, প্রত্যেকটা অক্ষরকে আমি একটু লাইন বাই লাইন আকারে সাজাই দেখি। প্যারাগ্রাফ করলাম, প্যারাগ্রাফ, ওকে, সরি, তো বন্ধুরা, এখন ধরুন যে এগুলোকে আমি ক্রমানুসারে সাজিয়েছি, কোথায় এ বি সি ডি এলোমেলো ভাবে আছে। আমি যদি এখানে শর্ট করি বন্ধুরা, টেক্সটকে শর্টকে অ্যাসেন্ডিং এ সেট করলে দেখেন, এরপরে বি আমি লিখিনি, ডি, এফ, জি, এইচ, আই, জে, কে, এগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু তৈরি করেছে। আবার ডিসেন্ড যদি করি বন্ধুরা, অ্যাসেন্ডিং করছে, এখন ডিসেন্ডিং করি, দেখবেন যে ওপরে কিউ, তারপরে এম, এল, এরকম করে নিচে
চলে গিয়েছে। তো এভাবে কিন্তু অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করা হয় বন্ধুরা, 1 থেকে 10, 10 থেকে 100 এরকম কিন্তু করা যায়। এগুলো কি কাজে লাগে সেটা পরবর্তী জানবো। আর এই অংশ যেটি, সেটির মাধ্যমে আমরা কিন্তু একটা টেক্সটের চারদিকে বর্ডার দিতে পারি বন্ধুরা। এই যে টেক্সটের নিচে বর্ডার দিতে পারি, তারপরে এটা দিয়ে পুরোটুকুই বর্ডার দিতে পারি, টেক্সটের চারদিকে আমরা বর্ডার দিতে পারি বন্ধুরা। এটির মাধ্যমে বর্ডারকে বিভিন্ন রকমভাবে পরিবর্তন করতে পারি এবং বিভিন্ন স্টাইলের বর্ডার কিন্তু আমরা বিভিন্ন কালারের বর্ডার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কালারে, এবং এরকম করে বিভিন্ন রকম বর্ডার কিন্তু আমরা এখানে দিতে পারি বন্ধুরা। তো এটি গেল এই হোম বাটন প্যারাগ্রাফের কাজ। এরপর আমরা ফাইন্ড রিপ্লেসে চলে আসব। ফাইন্ড রিপ্লেসের কাজ কি, এটা আমাদের অনেকেরই জানা। ফাইন্ড রিপ্লেসের কাজ অনেক ক্রিটিক্যাল কাজ রয়েছে ফাইন্ড রিপ্লেসে, এগুলো পরবর্তীতে আলোচনা করব। আপনারা যদি রিকোয়েস্ট হয় তাহলে ফাইন্ড রিপ্লেসের বিশেষ বিশেষ অনেক হিডেন টাইপের কাজ রয়েছে বন্ধুরা, যেটি পারলে এমএস ওয়ার্ডের বস আপনাকে বলবে। ঠিক আছে, এরকম কিছু কাজ রয়েছে, এটির মাধ্যমে আমরা সেটা দেখাতে পারবো। ইনসার্ট ট্যাবে আমরা চলে যাই খুব সহজে। আচ্ছা, এমএস ওয়ার্ডে আমরা ছবি কিভাবে নিয়ে আসতে পারি? আমরা তো জানি যে এমএস ওয়ার্ডকে এরকম করে ড্র্যাগ করে ড্রপ করে কিন্তু আমরা কিন্তু যে কোনো ছবিকে নিয়ে আসতে পারি। ধরুন আমার এখানে ধরুন এই ছবিটাকে, কোন ছবিটাকে নিয়ে আসবো, এই যে একটা ছবি, ধরুন এই ছবিটাকে ড্র্যাগ করে কিন্তু আমি এই যে মাউসে ড্র্যাগ করে নিয়ে এসে এরকম করে ছবিকে ইনসার্ট করতে পারি। এটা তো ধরুন এক ধরনের ইনসার্ট বন্ধুরা। এরপর আমরা ছবি কিন্তু এই যে ইনসার্ট থেকে কি ইনসার্ট করতে পারি, ইনসার্ট ট্যাবের মধ্যে কি আছে, পেজ আছে 1 2 3 4 5 6 7, এখানে রয়েছে 7টা, হোম ট্যাবে ছিল 5টি, 1 2 3 4 5, এই যে 5টি ছিল এবং ইনসার্টে আছে 7টি। একটা হলো পেজ টেবল, এই দুটার এবং শেপ ইলাস্ট্রেশন এগুলো পুরোর প্রয়োজন হয়। এরপরে এই যে টেক্সট বক্স এগুলোর প্রয়োজন হয় এক সময় বন্ধুরা, টেক্সট বক্স আমরা ড্র করতে পারি। ইনসার্ট থেকে আমরা কিন্তু কাভার পেজ নিতে পারি, বিভিন্ন রকম স্টাইলের কাভার পেজ এখানে নিতে পারি বন্ধুরা। এরপর কাভার পেজের বিভিন্ন রকম রয়েছে, সেরকম ভাবে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এরপরে কাভার পেজ চলে গেল। এরপর আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে পারি। যতবারই ব্ল্যাঙ্ক পেজ আমরা নিব না কেন, এভাবে ব্ল্যাঙ্ক পেজ কিন্তু ইনসার্ট করতে পারি বন্ধুরা, ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে পারি। এরপর আমরা পেজ ব্রেকে যেতে পারি। যে ব্ল্যাঙ্ক পেজ যতবার আমি পেজ ব্রেকে চলে গেছি, 7টা এবং ওয়ার্ড হচ্ছে 13টা, এখানে কোথাও হচ্ছে লেখা আছে। আমি যেহেতু অনেকগুলো লেখা নিয়েছিলাম বন্ধুরা, এখানে লেখা নয়, এখানে স্পেস ছিল 14টা। আমি যতবার এরকম করব প্রত্যেকটা ক্যারেক্টারে এখানে কাউন্ট হবে বন্ধুরা, সেই কাউন্টটা এখানে দেখায় যে 13টা না 14টা, এগুলো এখানে কিন্তু কাউন্ট অবস্থায় দেখায়। এরপরে ইনসার্ট পেজ ব্রেক এগুলো কিন্তু শর্টকাট রয়েছে বন্ধুরা, এগুলো আমরা পরবর্তীতে যখন লেখা থাকবে সেক্ষেত্রে আমরা পেজ ব্রেক, কলাম ব্রেক এগুলো সম্পর্কে জানবো। এবং এখানে টেবল থেকে এখানে সবচেয়ে প্রয়োজন হয় যে পিকচার ইনসার্টকে কিভাবে করা হয়। ধরুন এই যে আমি পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করার পর আমার কোথায় ছবি রয়েছে, সেই ছবি থেকে আমরা এগুলোকে এই যে ইনসার্ট, আমরা এখান থেকে ছবিগুলোকে আমরা ইনসার্ট করতে পারবো খুব সুন্দরভাবে। আমরা কিন্তু এরকম করে ইনসার্ট করতে পারি বন্ধুরা। এই ইনসার্ট করা ছবি দেখবেন যে কোনো পাশে নিয়ে যাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ছবির যে অংশটি রয়েছে এখানে গিয়ে আমরা যদি বিহাইন্ড করে দিই বন্ধুরা, বিহাইন্ড করে দিলে এটিকে আমরা যখন যেখানে খুশি বিহাইন্ড বা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলে আমরা যখন যেখানে খুশি সেখানে কিন্তু এটি আমরা রাখতে পারবো। তো এটা আমাদের সমস্যা হয়, এটা সকলে এখন জানেন যারা ইউজার আছেন, আমি নতুনদের জন্য আলোচনা করছি। এরপর ক্লিপ আর্ট, অনেক সময় বিভিন্ন কাজে আমাদের ক্লিপ আর্টের প্রয়োজন হয়, এই ক্লিপ আর্ট অংশটা তেমনটা আমাদের প্রয়োজন নয়। আমাদের প্রয়োজন হয় এই যে টেবিলের বিভিন্ন রকম ইনসার্ট রয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে টেবিল ইনসার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এখান থেকে নাম্বার কি দিয়েও টেবিল ইনসার্ট করতে পারেন। টেবিল ইনসার্ট করার পর ইনসার্ট, তারপরে টেবিল ইনসার্টে যে এখান থেকেও টেবিল ইনসার্ট করতে পারেন। এটার শর্টকাট রয়েছে বন্ধুরা, আমি শর্টকাট আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2 রকমের শর্টকাট রয়েছে এবং এখান থেকে আপনারা বিভিন্ন রকমের অটো ফরম্যাটেড কিছু টেবিলও এখান থেকে ইনসার্ট করতে পারেন। এবং কুইক এক্সেল স্প্রেডশিট, যদি এক্সেল শিটের প্রয়োজন হয় সেটাও আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো বন্ধুরা। তো সেটা কথা নয়, কথা হচ্ছে এই টেবিলকে কিভাবে শর্টকাটের মাধ্যমে ইনসার্ট টেবিলের মধ্যে রয়েছে। তাহলে পেজ রয়েছে, পেজের ঠিক আছে, এরপরে ইনসার্ট টেবিল, পেজ রয়েছে এবং পেজ নাম্বারিং, এখানে অতি গুরুত্বপূর্ণ হিডার এবং ফুটার। হিডার ফুটার দেখছেন, হিডার ফুটার কি, পেজের যে উপরের অংশটি এটির নাম হচ্ছে হিডার এবং এই হিডারের নিচের যে অংশটি এটির নাম হচ্ছে ফুটার, অর্থাৎ এটা হচ্ছে মাথা এবং পা, অর্থাৎ হেড। আচ্ছা,
উপরের অংশ এবং নিচে, উপরের অংশকে হিডার বলা হয় এবং নিচের অংশকে ফুটার বলা হয়। 0.5 mm করে এটি জায়গা করা থাকে। এটাকে ক্লোজ করে দিলে হিডারটি ক্লোজ হয়ে যাবে বন্ধুরা। এটা হচ্ছে আমার মূল হচ্ছে মার্জিন এবং এটা হচ্ছে হিডার সহ মার্জিন। এটা হচ্ছে হিডার টাইপ টেক্সট এবং নিচে হচ্ছে ফুটার। এখানে যদি আমরা ক্লিক করি বন্ধুরা, এখানে ফুটার টাইপ টেক্সট, শো ডকুমেন্ট টেক্সট, আমরা ডকুমেন্ট টেক্সটটাকে উঠাই দিলে যে শো ডকুমেন্ট টেক্সট। আচ্ছা ঠিক আছে, এটিকে আমি ক্লোজ করে দিলাম, হেডারকে আমি ক্লোজ করে দিলাম। আবারও ইনসার্টে যাই বন্ধুরা, ইনসার্টে গিয়ে ফুটারে ক্লিক করি। ফুটারে গেলে আমি এখান থেকে এই যে ফুটার নিলাম, এখানে কিন্তু পেজ নাম্বারও অটো ফুটারের সঙ্গে চলে এসেছে। যদি আমরা হিডার ফুটার নেই সেক্ষেত্রে কিন্তু হিডারের জন্য এবং ফুটারের জন্য অটো টেক্সট এরকম চলে আসবে বন্ধুরা। তো এখানে হিডার ফুটারের কাজটা অনেকটাই আপনাদের বেশি লাগবে। হিডার ফুটার তাহলে প্রথমে পেজ রয়েছে, টেবল রয়েছে, হিডার ফুটার রয়েছে, এরপরে ইলাস্ট্রেশন নামে রয়েছে যেখান থেকে আমরা ফটোকে ইনসার্ট করতে পারি বন্ধুরা। এরপর অবজেক্ট, সিগনেচার, বিভিন্ন রকম কিছু স্পেশাল অপশন রয়েছে, যেইগুলো অপশন থেকে আমরা কিন্তু বিভিন্ন কিছু, এগুলো স্পেশাল অপশন, টেক্সট অপশন রয়েছে, সেখান থেকে আমরা বিভিন্ন কিছু কিন্তু কি করতে পারি, ইনসার্ট করতে পারি। এখানে রয়েছে 7টা পেজ রয়েছে, টেবিল রয়েছে, ইলাস্ট্রেশন রয়েছে, লিঙ্ক, হিডার ফুটার থেকে আমরা কিন্তু ইচ্ছা মতো আমরা কিন্তু কি টপ নাম্বার, আমরা পেজ নাম্বারিং করতে পারি। পেজ নাম্বারিং কোথায় করবেন, পেজের হিডারে করবেন নাকি ফুটারে করবেন, এটা এখানে নির্দেশ করে। যদি টপে করে অর্থাৎ হিডারের মাঝে করবেন, ডানে করবেন না বামে করবেন, বা কেমন স্টাইলে করবেন সেটি কিন্তু এখানে বিভিন্ন রকম স্টাইলে এখানে দেওয়া আছে। আপনার যেটি পছন্দ হবে আপনি পছন্দ সেই হিডার ফুটার রে আপনাকে নাম্বারিং করতে পারবেন। ঠিক পেজের বটমেও এরকম ঠিক কি করা আছে, হিডার ফুটারেও আপনারা ঠিক একইভাবে বিভিন্ন রকম নাম্বারিং করতে পারবেন যেটি আপনাদের পছন্দ হয়। এরপরে পেজ মার্জিন রয়েছে, পেজ মার্জিনের কোথায় কিভাবে আপনারা মার্জিনের কোথায় আপনারা নাম্বার ব্যবহার করতে চান সেগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর কারেন্ট পজিশন অর্থাৎ এখন কার্সার যেখানে আছে সেখানে আপনারা পেজ নাম্বারটি চাচ্ছেন, সেটি হচ্ছে কারেন্ট পজিশন। ঠিক আছে বন্ধুরা, এটি হচ্ছে কারেন্ট পজিশন। আমি আবারও এই যে পেজ নাম্বারিংয়ে চলে গেলাম। তো ফরম্যাট নাম্বার, এরপর ফরম্যাট নাম্বারের ফরম্যাটটা কি আমি কেমন চাচ্ছি, ABCD আকারে, দেন ওয়ান আকারে, ইনক্লুড চ্যাপ্টার নাম্বার সহ যদি থাকে সেক্ষেত্রে কিভাবে নাম্বারিং করা হয় এবং স্টার্ট উইথ এবং নাম্বারটা কত থেকে শুরু হবে সেটাও এখানে নির্দেশ করবে বন্ধুরা। এবং ওকে বাটনে ক্লিক করলে পেজের নাম্বারটি সেখান থেকেই শুরু হবে। এরপর বিভিন্ন পেজে বিভিন্ন রকম নাম্বার, কিভাবে কলাম নাম্বার করতে হয় এগুলো আমরা পরে অ্যাডভান্স লেভেলে জানবো বন্ধুরা। আমি বেস লেভেলটা আলোচনা করতেছি খুব অল্প সময়ের মধ্যে, যাতে আপনারা খুব সহজেই এমএস ওয়ার্ড সম্পর্কে জানতে পারেন। আর আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আমি সবসময় কিন্তু এই 2007 নিয়ে কথা বলি, কারণ 2007 এক্সপির পরে 7টাই আমার কাছে অনেকটা কমফোর্টেবল মনে হয়। এবং যারা টাইপিং কাজ করে থাকেন, প্রফেশনালি টাইপিং কাজ করে থাকেন, অন্যান্য গ্রাফিক্সের পরিবর্তে শুধুমাত্র টাইপিংয়েরই কাজ যারা করে থাকেন তাদের জন্য আমার মনে হয় এটা অনেকটাই হ্যান্ডি এবং অনেকটা ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় থাকে। এই জন্যই আমি যত রকমের টিউটোরিয়াল, কারণ সব প্রত্যেকটার কাজে একই ধরনের কাজ এবং এমএস ওয়ার্ডের শুধু আপডেট ভার্সনগুলোতে কিছু ফিচার যুক্ত করা থাকে, যে ফিচারগুলো আমাদের মানে অতভাবে আমাদের প্রয়োজন হয় না, কারণ এমএস ওয়ার্ড মূলত ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। এটা দিয়ে আমরা যে কোনো ধরনের কাজই আমরা কিন্তু অনায়াসে করতে পারি। এখানে ভার্সন কোনো ম্যাটার করে না। তো বন্ধুরা এখানে রয়েছে, তাহলে ইনসার্টে রয়েছে 7টি, হোমে রয়েছে 5টি। এরপরে পেজ লেআউটের নামে একটা, আচ্ছা এখানে আরেকটি টেক্সট বক্সের কথা। বিভিন্ন সময় আমাদের টেক্সট বক্স ব্যবহার করতে হয় বন্ধুরা, বিভিন্ন রকম টেক্সট বক্স ব্যবহার করতে হয়। তো টেক্সট বক্স আমরা এরকম করে ব্যবহার করতে পারি। আবার আমরা শেপকেও আমরা টেক্সট বক্স বানাতে পারি। টেক্সট বক্স রয়েছে ইনসার্টের শেপকেও আমরা টেক্সট বক্স বানাতে পারি। এখানেও কিন্তু কি শেপকে আমরা টেক্সট বক্স বানাতে পারি। ড্র বক্স এটা আরেকটা রয়েছে, আমরা কিন্তু কন্ট্রোল শিফট এবং আচ্ছা এই যে দেখেন কন্ট্রোল আই এবং এক্স বাটনে যদি প্রেস করি বন্ধুরা, আমরা কিন্তু এরকম করে টেক্সট বক্স কিন্তু অনায়াসে ইনসার্ট করতে পারি। এগুলো আপনাদের মনে রাখতে হবে যে টেক্সট বক্স কিভাবে ইনসার্ট করে। অল্টার আই এবং এক্স বাটনে প্রেস করে আমাদের কার্সারের যেটি পরিবর্তন হবে, আমরা যদি এরকম করে টেক্সট করি কার্সারটি এভাবে টেক্সট বক্স কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এছাড়াও টেক্সট বক্স আর কিভাবে করা যায়, ধরুন আমি কোনো একটি টেক্সট লিখলাম বন্ধু, সেই টেক্সটকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি অল্টার আই এক্স বাটনে প্রেস করি তাহলে এটিও কিন্তু টেক্সট বক্স হয়ে যাবে বন্ধুরা। এরপরে কি করতে হবে, আমাদের এটির শুধু এটাকে আউটলাইনটাকে পরিবর্তন করে দিতে হবে। ওকে করলাম বন্ধুরা, আউটলাইনটাকে পরিবর্তন করলাম, ওকে করলাম, এই যে এরকম এভাবে কিন্তু আমরা টেক্সট বক্স নিতে পারি। তো এটা গেল ইনসার্টের মধ্যে থেকে। এরপর আমাদের অনেক সময় স্টাইলিশ কুইক কিছু পার্ট থাকে, কুইক পার্ট রয়েছে, সেখানে আমরা বিভিন্ন রকম
টেক্সটকে আমরা সেভ করে রাখতে পারি, অনায়াসে ব্যবহারের জন্য আমাদের সিগনেচারগুলোকে রাখতে পারি, আমাদের বিভিন্ন কিছু সেখানে সেভ করে রাখতে পারি এবং সেটা অনায়াসে চট করেই সেটি আমরা ব্যবহার করতে পারি। এই জন্য কুইক পার্ট ব্যবহার করা হয়। আর এখানে রয়েছে যেটা আর্ট, ওয়ার্ড আর্ট রয়েছে। কার মধ্যে? টেক্সটের মধ্যে ওয়ার্ড আর্ট রয়েছে। বিভিন্ন রকম স্টাইলে আমরা এখানে লেখাগুলোকে সম্পাদন করতে পারি বন্ধুরা। এখানে আমাদের নিজেদের লেখাগুলো সম্পাদন করতে পারি। যে কোনো লেখাকে লিখে এরকম করে যদি আমরা রাইট ক্লিক করি, এখানে যে কোনো ধরনের লেখা কিন্তু আমরা লিখতে পারবো বন্ধুরা। তো এরকম করে আমরা বিভিন্ন রকম স্টাইল কিন্তু পরিবর্তন করতে পারি বন্ধুরা। এরকম স্টাইলে আমরা পরিবর্তন করতে পারি। এটা একটা স্টাইল, তারপরে আবার কোথায় গেল, এখানে বিভিন্ন রকমের স্টাইল রয়েছে। স্টাইলগুলো পরিবর্তন করতে পারি এবং বিভিন্ন শেপের আকারেও সেই স্টাইলগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি বন্ধুরা। এগুলো আপনারা শিখে নেবেন এবং দেখে নেবেন, এগুলো শর্টকাটে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে টেবিলের রয়েছে, তারপরে এখানে টেবিলের বিভিন্ন শর্টকাটও রয়েছে বন্ধুরা। টেবিলের শর্টকাট আমরা তারপরে ডেট, আমাদের ডেট কোন ফরম্যাটে প্রয়োজন সেই হিসেবে আমরা কিন্তু ডেট এখানে ইনসার্ট করতে পারি। তারিখ, দিন তারিখ, সিগনেচার আমরা এড করতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বন্ধুরা, এই যে ইকুয়েশনটা আমরা ইনসার্ট থেকে নিতে পারি। আমাদের যদি যে ধরনের ইকুয়েশন প্রয়োজন, আমরা ইকুয়েশন কিন্তু এখান থেকে ইনসার্ট থেকে ইকুয়েশন থেকেও এগুলোকে আমরা কালেক্ট করে নিতে পারি। আমাদের নিজেদের মতো যদি ইকুয়েশন তৈরি করতে হয় বন্ধুরা, আমরা এখান থেকে ইকুয়েশনের বিভিন্ন সিম্বল কিন্তু এখানে নিতে পারবো বন্ধুরা। সেটাও কিন্তু এখানে আছে। মোর সিম্বলে আমরা ক্লিক করলে এখান থেকে বিভিন্ন রকম সিম্বল কিন্তু আমরা পেয়ে যাব বন্ধুরা। যে সিম্বলগুলো দৈনন্দিন টেক্সট সম্পাদনের কাজে আমাদের ব্যবহার করতে হয়। এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলে দেখবেন আপনার এখানে সেই এই সিম্বলগুলো ইনসার্ট হয়ে গিয়েছে। তো এই গেল এটা। এরপর ব্যাক পেজ চেপে আমি এটিকে বন্ধ করে দিই। আমি কন্ট্রোল বা এই যে এখানে এই যে কি বাটন রয়েছে বন্ধুরা, কন্ট্রোল ডাব্লিউ বাটনে যদি প্রেস করি, অথবা এখান থেকে এই যে কি লেখা আছে ক্লোজে যদি ক্লিক করি, দেখুন দুইটা ক্লোজ আছে। একটা এক্সিট ওয়ার্ড, যখন এক্সিট ওয়ার্ড হবে তখন কিন্তু পুরোটুকু থেকে কিন্তু আমাকে বের করে দিয়েছে। আর যখন আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, আমি যদি ক্লোজ এখানে যদি ক্লোজ করি তাহলে কিন্তু কি হচ্ছে বন্ধুরা, আমার কিন্তু এই যে পেজটা ক্লোজ হয়ে যাচ্ছে। এখান থেকে যদি ক্লোজ করি পেজটা ক্লোজ হয়ে যাবে। আবার এন বাটনে প্রেস করলাম, এখানে প্রেস করলে পেজ ক্লোজ হয়ে যাচ্ছে এবং এখান থেকে যে আবার নিউ নিয়ে আমি আবার কিন্তু এই পেজটা নিতে পারছি। ঠিক আছে। আবার যদি আমরা এখান থেকে এক্সিট করে দিই তাহলে ওয়ার্ড সফটওয়্যার থেকে আমাকে এক্সিট করে দেবে। অর্থাৎ এই ক্লোজ এবং এই ক্লোজ হচ্ছে সেম। আর এই ক্লোজটা কি, কন্ট্রোল ডাব্লিউ বাটনে প্রেস করলে পেজ থেকে আউট হয়ে গেলে কন্ট্রোল এন বাটনে নতুন পেজ চলে আসে। এটা আপনাদের জানা কথা। তো ক্লোজ করলে বন্ধুরা, এই যে ক্লোজ বাটনে প্রেস করলে আমার ওয়ার্ড থেকে পেজটাকে ক্লোজ হয়ে গেল। আর যদি আমরা এখান থেকে ক্লোজ করি বন্ধুরা, তাহলে পুরো সফটওয়্যার থেকে আমাদেরকে ক্লোজ করে দেবো। অর্থাৎ কন্ট্রোল অল্টার F4 বাটনে যদি প্রেস করি তাহলে এরকম আচ্ছা আমাদের সফটওয়্যার থেকেই সেটা আমাদেরকে বের করে দেবে। তো এই সকল অপশনগুলো আপনাদের জানা একান্ত অপশন। এরপর যদি পেজ লেআউটে যাই, আমাদের অনেক সময় পেজের মার্জিনকে কম বেশি করতে হয়। আমি টেবিল নিয়ে বেশি কথা বললাম না, পরবর্তীতে টেবিল নিয়ে নতুন করে কথা বলবো বন্ধুরা। টেবিলে বিভিন্ন রকম শর্টকাট রয়েছে, এটি নিয়ে আমি আলোচনা করব। তো এরপরে আমরা পেজ লেআউট 3 নাম্বার, যেটি পেজ লেআউটের মধ্যে আমরা থিমস আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আমাদের এইটুকু অংশ এবং এইটুকু অংশ এবং ইনডেন্ট এগুলো প্রত্যেকটাই ব্যবহার করতে হয় বন্ধুরা। এরপরে অ্যালাইনমেন্ট যদি শেপ ব্যবহার করি সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট ব্যবহার করতে হয়। তো পেজ সেটআপের ক্ষেত্রে এখানে মার্জিন আমরা কম বেশি এই যে কম করতে পারি। দেখুন মার্জিনটা কমে গেছে বন্ধুরা, ন্যারো করে দিয়েছি, মডারেট করে দিয়েছি। এটা হচ্ছে মডারেট। এরপর ওয়াইড দেখুন এইটুকু অংশ, এরপর আবার মিররড এরকম অংশ। এভাবে আমরা কি পেজের মার্জিনগুলো আমরা পরিবর্তন করে থাকি বন্ধুরা। তো ওরিয়েন্টেশন পেজকে ঘুরিয়ে নিতে পারি, যে ঠিক আছে আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই যে পেজকে আমরা ঘুরিয়ে নিলাম, আড়াআড়ি করে নিলাম এবং খাড়াখাড়ি করে নিলাম, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করে নিলাম, পেজকে শুয়ে দিলাম এবং পেজকে লম্বালম্বি রাখলাম। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এরপর পেজের সাইজ বিভিন্ন হয়ে থাকে, আমরা কাজের সুবিধার্থে লিগ্যাল এবং A4 সাইজ ব্যবহার করে থাকি। এছাড়া এর পরবর্তীতে A3 কাগজ ব্যবহার করে থাকি। A3 A4 এবং লিগ্যাল এটির সাইজটাকে বোঝানোর জন্য, অর্থাৎ A4 পেজ আমরা জানি A4 এর মাপ কত, A4 এর মাপ হচ্ছে 8.5/11, অর্থাৎ 8.27/11.6 নেই, 8.27 11.6 নেই, এবং এটার অর্ধেক যেটা সেটা হচ্ছে A5, এটার অর্ধেক হচ্ছে A5, অর্থাৎ 5.8 এবং হচ্ছে 8.27 5.8 5.8। তো এটা হচ্ছে A5 A4 এর অর্ধেক হচ্ছে A5, আর A4 এর
কে দ্বিগুণ করলে যেটি হয় সেটা হচ্ছে A3 সাইজ। এটি হচ্ছে পেজ। আমাদের A4 এবং লিগ্যাল এই দুটো দিয়ে কাজ করতে হয়, A5 দিয়ে তেমনটা কাজ করতে হয় না বন্ধুরা। এই হচ্ছে কাজ। এটাকে এটা হচ্ছে মার্জিন। মার্জিনের ভিতরে আমরা কি সাইজ নিতে পারি? কলাম। কলাম একটা নিতে হয়, যে দুইটা কলাম নিয়েছি, এরপর তিনটা কলাম নিতে পারি। কলামকে আমরা এইরকমভাবে বিভিন্ন দিকে পরিবর্তনও করতে পারি, কলামটা আমাদের কেমন প্রয়োজন ঠিক এইভাবে আমরা কলামকে পরিবর্তন করতে পারি বন্ধুরা। তো কলাম পরিবর্তন করতে পারি। কলামের শর্টকাটও রয়েছে বন্ধুরা, শর্টকাটের মাধ্যমে আমরা পেজের অথবা যে এখানেও আমরা যেতে পারি। তো কিভাবে এই সেটআপটিতে আমরা অনায়াসে আসতে পারি? ঠিক আছে, পেজ সেটআপ। পেজ সেটআপে আসার জন্য অল্টার চেপে পিএসপিতে চাপলেই কিন্তু আমরা এখানে চলে আসবে বন্ধুরা। অল্টার চেপে আমরা পিএসপিতে প্রেস করব। তো এই যে অল্টার চাপলাম, পিতে চাপলাম, এসতে চাপলাম এবং পিতে চাপলাম, দেখুন অল্টার পিএসপি। তাহলে এখানে ডিফল্ট হিসেবে একটা পেজ থাকবে বন্ধুরা। ডিফল্ট হিসেবে আমরা কিন্তু কি A4 সাইজের পেজ কিনে থাকি। এই যে এখানে আমরা A4 দেবো, এ বাটনে 1 2 দুইবার চাপলে A4 চলে আসবে বন্ধুরা। এখানে মার্জিন আমরা কি দেবো? মার্জিন, এখানে অটো মার্জিন থাকবে। এখানে আমরা কোনটা ডিফল্ট সেটআপ দেইনি। আমরা এখানে পেজকে ক্লোজ করলাম, নিউ পেজ নিলাম। এখানে যদি ডাবল ক্লিক করি বন্ধুরা, আমাদের এখানে পেজ সেটআপটি দেখাবে। এই যে এখানকার মার্জিনে ডাবল ক্লিক করলেও পেজ সেটআপ দেখাবে, মাউস ক্লিক করলেই পেজ সেটআপ চলে আসে বন্ধুরা। এখান থেকে আপনারা পেজ সেটআপটি পরিবর্তন করে নেবেন, কোন ধরনের পেজ আপনার প্রয়োজন। এখান থেকে লিগ্যাল A4 এই দুটো দিয়ে বেশি ব্যবহার করতে হয়, এবং এখানে আপনারা এরকম করে টপ মার্জিন যে কোনো মার্জিনটিকে পরিবর্তন করে নিতে পারেন। এটিকে পরিবর্তন করে নিয়ে সেটিকে ডিফল্ট হিসেবে সেভ করে নিতে পারেন বন্ধুরা। তো এই হলো পেজ। আচ্ছা, আর গাটার মানে হচ্ছে কি বন্ধুরা, আমাদের অনেক সময় আমরা কি যে কাটিং এর জন্য এই বাম পাশে জায়গা রাখতে হয়, সেক্ষেত্রে আমরা কত 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 ইঞ্চিকে কাটিং এর জন্য রাখবো সেটাকে এখানে নির্দেশ করে বন্ধুরা। সেই অংশটিকে বাদ দিয়েই এটি কিন্তু মার্জিনটি কাউন্ট করে থাকে। এটি হচ্ছে গাটার, লেফট না রাইট, টপ না কি টপে হলে কি রকম হবে, এই জিনিসগুলো এখানে কাউন্ট করা হয় বন্ধুরা। তো এই হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে 1 2 3 4 5 এবং 5 ধরনের, হোমের মধ্যেও 5 ধরনের ট্যাব রয়েছে, এর মধ্যেও 5 ধরনের ট্যাব রয়েছে এবং মেনু রয়েছে। এখান থেকে এই অংশটি খুব প্রয়োজন বন্ধুরা। এখানে এই আচ্ছা, কলাম বোঝানোর জন্য আমি এরপরে এখানে লেখা আছে ব্রেক, ইনসার্ট পেজ ব্রেক এবং সেকশন ব্রেক। পেজ ব্রেক কি, সেকশন ব্রেক কি, কলাম ব্রেক কি, এগুলো আমি আপনাদের দেখাই বন্ধুরা। ব্রেক, তাহলে প্রথমে পেজ ব্রেকে যদি আমরা ব্রেক, এটা হলো পেজ ব্রেক। পেজ ব্রেক হলে নতুন পেজে চলে আসে। আবারও পেজ ব্রেকে যদি ক্লিক করি নতুন পেজ চলে আসবে, অর্থাৎ 3 নম্বর পেজ। দুইবার আমি ক্লিক করেছি, আবারও যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখবেন যে নতুন। এরপরে কি বন্ধুরা, এখানে আছে কলাম ব্রেক। তাহলে আমাকে কি নিতে হবে? আমাকে কলাম নিতে হবে। তাহলে আমি এই সবগুলো পেজ এখানে কলাম নিই, কলাম নিলাম। কলাম নিয়ে এখানে 2টা কলাম 3টা কলাম নিলাম, নিয়ে আমি ওকে করলাম বন্ধুরা। ওকে করার পর এখানে আমি টেক্সট নিলাম। টেক্সট নিয়ে কি করলাম? এখানে কলাম ব্রেক করে দিই। এই যে এখানে কলাম ব্রেক করে দিই, ব্রেক আছে এখানে, কলাম ব্রেক করে দিলাম। দেখেন বন্ধুরা, আমার এই এখানকার টেক্সট কিন্তু এখানে চলে গেছে। এখানে যদি আমি একটা কলাম ব্রেক করে দিই বন্ধুরা, তাহলে কোথায় যাবে? কলাম ব্রেক, তাহলে কিন্তু এই পাশে চলে গিয়েছে। এটি শর্টকাটের মাধ্যমে করা যায়। শর্টকাটের মাধ্যমে আমি দেখাচ্ছি বন্ধুরা। আমি আগের অবস্থায় ফিরে যাই। এই যে কন্ট্রোল শিফট এবং ইন্টার বাটনে প্রেস করি কলাম ব্রেক, কন্ট্রোল শিফট ইন্টার বাটনে প্রেস করি কলাম ব্রেক, আবার কন্ট্রোল শিফট ইন্টার ব্রেক করো। এবং আরেকটা ব্যাপার হলো কি বন্ধুরা, এটা হলো কলাম ব্রেক গেল। কলাম ব্রেক দেখানোর জন্য আমি এখানে কলাম নিলাম। এরপর লেখা আছে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিংটা কি বন্ধুরা, আমি আপনাদের বলছি। টেক্সট র্যাপিং, আচ্ছা আমি এখানে কলামগুলোকে উঠাই দিই, এখানে সিঙ্গেল কলাম নিয়ে আসি। ধরুন এটা হচ্ছে আমার হচ্ছে টেক্সট, বা এখানে র্যান্ডম টেক্সট নেই বন্ধুরা, RND, এখানে 1 এখানে 5 দিয়ে এন্টার বাটনে প্রেস করব। র্যান্ডম টেক্সটে কি বন্ধুরা, আমি এখানে দেখাই, এটি রাখলাম। এখানে আমি কার্সার রেখেছি, কার্সার রাখার পর এখানে ওকে করলাম। ওকে করার পর টেক্সট র্যাপিং আমি দেখুন, অর্থাৎ টেক্সট র্যাপিংটা কি, অর্থাৎ শিফট চেপে যদি আমি এখানে দিই, এটা হচ্ছে টেক্সট র্যাপিং বন্ধুরা। অর্থাৎ এই অংশটুকু কোঅর্ডিনেট লেখা আছে না, এই অংশটুকুকে আমি এই যে ওভারঅল অফ, আচ্ছা ওভারঅল আমি চাচ্ছি যে এই অংশটা নিচে চলে আসুক। ঠিক আছে, ওভারঅল দি, ওভারঅল। তো এই অংশটাই বন্ধুরা, যে এই অংশটা হচ্ছে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং আমরা যেটাকে বলি ইন্টার, ইন্টারটা হচ্ছে টেক্সট র্যাপিং। ইন্টার বাটনে ক্লিক করলে টেক্সট র্যাপ হয়ে যায়, এটি হচ্ছে টেক্সট র্যাপিং বন্ধুরা। ঠিক আছে, এন্টার বাটন দিয়ে আমরা টেক্সট র্যাপ করে থাকি। এরপরে এখানে হচ্ছে নেক্সট পেজ। আমরা যদি এখানে
ক্লিক করি বন্ধুরা, এই কলামটি কিন্তু নেক্সট পেজে চলে গেছে। নেক্সট পেজে কিভাবে বুঝবো? এই যে এখানে ক্লিক করলাম, এখানে নেক্সট পেজ করলাম, দেখুন এই অংশটি নেক্সট পেজে চলে গেছে। নেক্সট পেজে চলে যাওয়ার জন্য এটা আমরা কলামটাকে ধরে যে কন্ট্রোল শিফট এন্টার বাটনে প্রেস করি বন্ধুরা, তাহলে কিন্তু নেক্সট পেজে চলে যায়। এটাও নেক্সট পেজের শর্টকাট আপনারা ধরতে পারবেন। এরপর রয়েছে কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ, এটা হচ্ছে সেকশন ব্রেক কন্টিনিউ। আমি এখানে একটি প্যারাগ্রাফ লিখেছি, লেখার পর এখানে কন্টিনিউ, ইনসার্ট এ সেকশন ব্রেক অ্যান্ড স্টার্ট এ নিউ সেকশন। আমি এখানে ওকে করলাম, এখান থেকে নতুন ধরনের আমি লেখাগুলোকে সম্পাদন করতে পারবো। এটা হচ্ছে নিউ সেকশন বলা হচ্ছে বন্ধুরা। আমরা এখানেও আরেকটি সেকশন নিতে পারবো। সেকশনের শর্টকাটে কন্ট্রোল অল্টার এবং এন্টার বাটনে যদি প্রেস করেন বন্ধুরা, কন্ট্রোল অল্টার এবং ইন্টার বাটনে প্রেস করলে এই যে এইরকম সেকশন চলে আসে বন্ধুরা। এই সেকশন আবার হচ্ছে ইভেন এবং ওর্স, এই সেকশনটাকে আমরা জোর বেজোর পেজেও পাঠাতে পারি এবং ওর্স শুধু জোর এবং বেজোর পেজে এরকম করে আমরা পাঠাতে পারি। এটা সেকশন ব্রেক। সেকশনটা কেন প্রয়োজন হয় বন্ধুরা? সেকশনের প্রয়োজন হয় এই কারণে আমি বলছি, সেকশনেরও কিন্তু কি রয়েছে দেখুন, এটারও শর্টকাটের মাধ্যমে এগুলো সব পেজ ব্রেক, বিভিন্ন রকমের পেজ রয়েছে। এই যে ব্রেক অপশন, ব্রেক অপশনটি পেজ ব্রেক রয়েছে, বিভিন্ন রকম ব্রেক রয়েছে। এই ব্রেকগুলোর শর্টকাট কি? পেজ ব্রেকের শর্টকাট আমরা জানবো। পেজ ব্রেকের শর্টকাট হচ্ছে অল্টার আই এবং বি বাটনে চাপলে আমাদের সামনে পেজ ব্রেক, অর্থাৎ কি ধরনের প্যারাগ্রাফ ব্রেক যাচ্ছে, কলাম ব্রেক, টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, কন্টিনিউ, ইভেন এবং ওর্স। আমরা কোনটা চাচ্ছি? আমরা কন্টিনিউ দিলে নতুন একটি সেকশন তৈরি হয়ে যাবে বন্ধুরা, এরকম নতুন সেকশন। আবারও নিচে এসে যদি কন্ট্রোলার অল্টার এই যে অল্টার আই বি এবং টি বাটনে প্রেস করি বন্ধুরা, তাও কিন্তু আমাদের এখানে সেকশন তৈরি হয়ে যাবে। সেকশনের আর কিছু কাজ আমি আপনাদের দেখাই বন্ধুরা। ধরুন এখানে উপরে একটি কলাম এবং এখানে আমি আবার কি কলাম, এখানেই কিন্তু আমরা কলাম নিতে পারবো বন্ধুরা। তিনটা দিয়ে আমরা কলাম নিতে, এই যে দেখুন সেকশনের কাজ, একটা পেজকে বিভিন্ন সেকশনে বিভক্ত করি এবং সেগুলোকে বিভিন্নভাবে আমরা প্রেজেন্টেশন উপযোগী করে নিতে পারি বন্ধুরা। এবং এই যে কলাম, দেখুন কলামের ভিতরে আমরা আরো সুন্দর করে এগুলো লিখতে পারি। 1.1 করে দিলাম বন্ধুরা। এই যে এটি হচ্ছে কলাম, ঠিক আছে, এটি হচ্ছে বন্ধুরা, এটি হচ্ছে কলাম এবং বিভিন্ন সেকশন ব্রেক। তো এই সকল, এরপরে আমরা যাব হাইপারলিংক। হাইপারলিংক আমাদের তেমনটা প্রয়োজন হয় না, তারপরেও যদি আপনাদের একটু দেখায়, সেটা হচ্ছে অটোমেটিক, ম্যানুয়াল এবং নান। অটোমেটিক, ম্যানুয়াল, নান, এখানে একটি র্যান্ডম টেক্সট নিয়ে আপনাদের দেখাই বন্ধুরা। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2 দিয়ে আমি ওকে করলাম বন্ধুরা। 5 এবং 2, এখানে যে ব্যাপারটা থাকে যে কন্টিনিউ, হাইফেন যদি আমি অটোমেটিক করে দেই বন্ধুরা, দেখবেন যে লেখার শেষে একটা করে টান ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এখানে একটা ব্যাপার হলো কি, দেখেন এখানে কিন্তু লেখার সাথে একটা টাগ, ওভারঅল দেখেন ডকুমেন্ট, অর্থাৎ এখানে আমি যদি জাস্টিফাই করে দিই বন্ধুরা, অর্থাৎ পুরো লেখাটুকুকে অটো অ্যাডজাস্ট করার পর, স্বাভাবিকভাবে অটো অ্যাডজাস্ট করার পর সেগুলো হাইফিন আকারে দেয়, অর্থাৎ ওইখানে জায়গাটা ধরেনি, না ধরার কারণে সেখানে সে জায়গা নিয়েছে। এই জন্য এটাকে ম্যানুয়ালি যদি করে দিই, ম্যানুয়ালি ওভারঅল ইয়েস করে দিলাম, তারপর ডকুমেন্ট আমি নো করে দিলাম। এটাকেও যদি নো করে দিই বন্ধুরা, নো করে দিলাম, আচ্ছা, হাইফিনেশন কমপ্লিট, অর্থাৎ দুইটাকে টার্ম প্লেট এরকম টেমপ্লেট এরকম করে বিভিন্ন আছে। আমি এটাকে নান করে দিলাম। নান করে দিলে দেখবেন যে এই ওভারঅল এটার আর প্রয়োজন হচ্ছে না, হাইফিনের প্রয়োজন হচ্ছে না। তো এইভাবে এটি হচ্ছে হাইফিনেশনের কাজ। আমরা যদি আবার এরকম করি বন্ধুরা, তাও অনেকটা হাইফিনেশনের কাজ। এই যে ওকে, অটোমেটিক, ডকুমেন্ট, আমি এখানে ম্যানুয়ালি দিলাম, এই যে দেখুন অনেকগুলোতে এরকম কিন্তু দেখাবে। তো এগুলো আমাদের প্রয়োজন পড়ে না, যার কারণে আমরা এগুলো ব্যবহার করব না। বাংলা লেখায় অনেক সময় এটা প্রয়োজন পড়ে, আমরা এটা ব্যবহার করব না। আমাদের আরেকটি জিনিস প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে ওয়াটারমার্ক বন্ধুরা। ওয়াটারমার্ক আপনারা কেমন দেবেন সেটি আমরা এখান থেকে ফিক্স করতে পারি। পেজের কালারটা কেমন দেবেন এখান থেকে আমরা সেগুলো নির্ধারণ করতে পারি। অর্থাৎ পেজ কালার আমরা যারা বেশিক্ষণ টাইপিং কাজ করে থাকি তারা কিন্তু ব্রাইটনেস কমিয়ে দিতে পারে এবং এখানে এভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি বন্ধুরা। তো খুব অনায়াসে এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু দীর্ঘক্ষণ সময় কিন্তু এই ব্ল্যাক স্ক্রিনের দিকে আমরা তাকিয়ে থাকতে পারবো এবং আমাদের কাজগুলো কিন্তু করতে পারবো বন্ধুরা। ইনডেন্ট কম বেশি এটি আমি আমাদের দেখিয়েছি, পরবর্তীতে দেখাবো। আর কি কি সমস্যায় পড়তে হয় সেই সমস্যাগুলো আপনাদের দেখাবো। অ্যালাইনমেন্ট সম্পর্কে রেফারেন্স, এগুলো আমাদের তেমনটা প্রয়োজন পড়ে না বন্ধুরা। বিশেষ কাজের ক্ষেত্রে এগুলো প্রয়োজন পড়ে, যার কারণে এগুলো আমি দেখালাম না। তো বন্ধুরা, আমাদের এর পরবর্তীতে আমি আপনাদের এমএস ওয়ার্ডের কিছু ব্যতিক্রমধর্মী শর্টকাট নিয়ে আলোচনা করব বন্ধুরা। যে শর্টকাটগুলো আপনারা হয়তোবা বেশিরভাগই জানেন না এবং যারা নতুন আছেন তারা জানলে আমার বিশ্বাস যে আপনারা একজন
এক্সপার্ট এমএস ওয়ার্ডের ওপরে হয়ে যাবেন, ইনশাল্লাহ আপনারা কম্পিউটারের উপর এক্সপার্ট হয়ে যাবেন। আর একটা বিশেষ করে একটি কথা আমি আপনাদের বলতে চাই যে আমি সচরাচর কিছু টিউটোরিয়াল দেখাই না, যে টিউটোরিয়ালগুলো দেখায় সেগুলো একদমই আনকমন, আপনাদের কাছে লাগবে এবং আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন। বেসিক্যালি সমস্ত টিউটোরিয়ালগুলোই আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। সুতরাং এখানে স্পেশালভাবে প্রত্যেকটার সহজ জিনিসগুলোকে আমি ওইভাবে উপস্থাপন করিনি। তো যেই কাজগুলো আপনাদের জানলে প্রফেশনাল মানের মনে হবে, বা আরও ইন্টারনালি কিছু কাজ রয়েছে অ্যাডভান্স লেভেল আমরা যেগুলো বলতে পারি, কারণ এগুলো হচ্ছে ম্যানুয়ালি কিছু কাজ, এগুলো কাজ জানা থাকলে আপনারা সহজে এমএস ওয়ার্ডের সমস্ত কাজগুলি করতে পারবেন। এরপরে যদি প্রফেশনাল ধাঁচের কিছু অপশন আপনাদের জানার ইচ্ছে হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আপনাদের সেই কাজগুলো দেখাবো বন্ধুরা। তো কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করবেন, ভিডিওটি কেমন লাগলো জানিয়ে ধন্যবাদ জানাতে বলবেন না। তো পরবর্তীতে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং ততদিন সুস্থ এবং সুন্দর থাকুন বন্ধুরা। পরবর্তীতে আপনাদের সামনে আমি এর শর্টকাট নিয়ে আলোচনা করব, কত রকমের শর্টকাট রয়েছে। তো ততদিন সুস্থ সুন্দর থাকুন, আল্লাহ হাফিজ।